সম্মানিত দর্শক, নমস্কার ও সালাম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে আয়কর কি এবং আয়কর পরিপত্র 24-25-এ কি বলা আছে বিষয় নিয়ে আলাপ করব। আপনারা যারা এখনো আয়কর রিটার্ন দাখিল করেননি, টিন করেননি, এই টিন করার পর এই রেজিস্ট্রেশন করে রিটার্ন সাবমিট করেননি, তাদের উদ্দেশ্যে যারা এখনো টিন সার্টিফিকেট করেননি, অতি সত্বর আপনারা টিন সার্টিফিকেট করে ফেলুন। টিন নাম্বার খুলে ফেলুন। টিন খোলার পর আপনারা এই টিনে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনাদের টিন আয়কর জমা প্রদান করুন। এখন যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী, পর্যায়ক্রমে সবাইকে আপনাদের করের আওতায় আসতে হবে। আপনারা যদি এখন থেকে টিনটা করে ফেলেন এবং এবছর থেকে যদি আপনারা আয়কর প্রদান করেন, আপনাদের মানে পরবর্তীতে বিষয়টি নিয়ে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। আপনাদের জন্য যখন প্রতি বছর সাবমিট করেন, বিষয়টা আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। আজকে আজকে এই মাত্র একটা নিউজ পেলাম এনবিআর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন সাবমিট করা, অনলাইন আয়কর রিটার্ন সাবমিট করার সময় বৃদ্ধি করেছে। যাক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল কাজে চলে যাই। আমরা তার আগে বলে রাখি সবাইকে, আপনারা যারা এখনো নতুন, আমার ইউটিউব চ্যানেল সোর্স অফ টেকনোলজিতে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে যে কোনো সময় নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তা আমার কথা না বাড়িয়ে আমি আমার চ্যানেলে আমার মূল কাজে চলে যাচ্ছি। আজকে বিষয়টা হচ্ছে যে কি আয়কর কি। আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর। আয়কর অধ্যাদেশ 1984-এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতৎ সংক্রান্ত জরিমানা, সুদ বা আদায়যোগ্য অর্থকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারণের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারের প্রদত্ত বাধ্যতামূলক অর্থ। কারা কারা আয়কর প্রদানের জন্য অর্থ আইন 2015 আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা অনিবাসী বাংলাদেশি সমান, যারা বাংলাদেশের অধিবাসী না কিন্তু বাংলাদেশ থেকে ইনকাম করতেছে তারাও কিন্তু করের মধ্যে। এখানে একটা হিন্দু যৌথ পরিবার, অংশীদারি ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা এখন এটা 3.5 লক্ষ টাকা করা হয়েছে। তারপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। মানে আপনি 3.5 লক্ষ টাকা ওভারকাম করলে প্রথম 1 লক্ষ টাকার জন্য 5% এবং 1 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, 1 লক্ষ টাকার পরে হচ্ছে এই 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, প্রথম 1 লক্ষ টাকার জন্য 5%, এরপরে 3 লক্ষ টাকার জন্য কিন্তু 10% করে আয়কর দিতে হবে। এটার বিস্তারিত আরো আমি বলবো। এখন দেখেন, মহিলা এবং 65 তার ঊর্ধ্ব বয়সের ব্যক্তি করদাতার আয় 3 লক্ষ টাকার উপর হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন। এটা এখন 5 লক্ষ টাকা করা হয়েছে। প্রতিবন্ধী এটার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত ওদের 5 লক্ষ টাকা কর দিতে হবে। 5 লক্ষ টাকার পরে থেকে কর দিতে হবে, তাও 5% করে। গ্যাজেটভুক্ত এটা 5 লক্ষ টাকার হয়েছে মুক্তিযোদ্ধা 5 লক্ষ টাকার পরের প্রতি 1 লক্ষ টাকার জন্য ওনাদেরকে কর দিতে হবে। মানে তার মধ্যে 4,25,000 পর্যন্ত কর দিতে হবে না আয়কর। এখন বলেন, দেখেন আপনি কোন কোন খাতে আয় দিবেন। 1984 অনুযায়ী আয়ের খাতসমূহ নিম্ন: বেতনাদি, নিরাপত্তা, জামানতের বৈশিষ্ট্য, গৃহ সম্পত্তি থেকে আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশায় আয়, মূলধনী মুনাফা, অন্যান্য উৎসাহতা আয়। তবে রিটার্ন জমা দেওয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে: ফার্মের আয়ের অংশ, স্বামী বা স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়। এখন অপ্রাপ্তবয়স্ক তো আর টিন করতে পারবে না, ওইটার আপনার ওর ইনকামটা তো আমরা ফ্যামিলি বুক করে, সেই হিসাবে এটার পরিবারের যাদের নামে টিন আছে ওরাই ওর আয়টা এখানে অ্যাড করে আয়কর প্রদান করবে। এখন হচ্ছে আয়কর হচ্ছে 2 ধরনের: ব্যক্তিগত আয়কর, কর্পোরেট আয়কর। এখন স্বাভাবিকভাবে আমরা ব্যক্তিগত আয়করটা বেশি, কর্পোরেট আয়কর হচ্ছে বড় বড় বিজনেস ফার্ম, ব্যবসায়িক ফার্ম, ওরাই কর্পোরেট আয়করটা দেয়। আচ্ছা যাক, আমি আজকে বিশেষ করে ব্যক্তিগত আয়কর নিয়ে আলাপ করব। তো আয়কর প্রদানের জন্য আচ্ছা যাক, এটা আপনাদেরকে বেসিক নলেজটা দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করতেছি। এখন দেখেন, আয়কর আপনি যদি নিবন্ধন না করেন আপনি আয়কর দিতে পারবেন না। আপনি থেকে প্রথমে আমরা বলি যে টিন করতে হবে। টিনের পুরো অর্থ হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। আইডেন্টিফিকেশন
নাম্বার। ইটিএন এর অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আর টিন আমরা আগে টিন বলতাম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আর ই দেওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তার মানে এটা আমরা অনলাইনে সাবমিট করতে পারি। এখন এটাকে ইটিআইন বলা হয়, মানে সংক্ষেপে আমরা ইটিএন বলি। তো আমরা ইটিএনে যাওয়ার জন্য www.incometax.gov.bd এই সাইটে গেলে আমরা ইটিএনে নিবন্ধন করে ইটিএন ইটিএন সার্টিফিকেট করে এবং ইটিএনে এই রিটার্নে রেজিস্ট্রেশন করে আমরা এই রিটার্ন সাবমিট করতে পারবো। এখন এই ইটিআইনে যাক, এখানে আমরা এখানে হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল টিআইন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগে। এখন দেখেন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে খদ্দাতার নাম, বৈধ জাতীয় পরিবর্তন নম্বর, জন্ম তারিখ। আর অপ্রাপ্ত খদ্দাতার নাম, অভিভাবকের নাম, অভিভাবকের টিএন মানে পিতামাতার টিন নাম্বার। এখন বিদেশিদের ক্ষেত্রে এনআইডি লাগবে না, ওদের পাসপোর্ট দিয়ে ওদের টিন সার্টিফিকেট করতে পারবে। ফার্মের ক্ষেত্রে ফার্মের নিবন্ধন নম্বর ও তারিখ। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা নিবন্ধন নিতে কোম্পানি আইন মোতাবেক ওই নিবন্ধন সার্টিফিকেটটা ফার্মের আনরেজিস্টার্ড ফার্মের পার্টনারদের টিআইন নম্বর ও তাদের নাম। এখানে এগুলো তো আমি এখন সরাসরি ইয়াতে চলে যাচ্ছি, আয়কর পরিপত্র 2024 দেখেন আয়কর পরিপত্র 2024-25। এখানে দেখেন এখন এই অর্থবছর 24-25 অর্থবছর থেকে কর বর্ষের জন্য আয়করের হার। স্বাভাবিক ব্যক্তি করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার, ফার্মের 24-25 কর বর্ষের জন্য কর হার এই যেটা বলছিলাম, প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 0, পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 5%, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10%, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 15%, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 20%, অবশিষ্ট মোট আয়ের উপর এর পরের অবশিষ্ট যা আয় হবে এগুলো বাদ দিয়ে 25%। এখন আরেকটা কথা হচ্ছে যে কি, যারা মনে করেন ওই 3.5 লক্ষ টাকার পরে যাদের 1 লক্ষ টাকা ইনকাম, তাদের 5% হিসেবে কিন্তু 5,000 টাকা আছে। প্রতি 1 লাখ করে 5% বছরে আপনার থেকে 5,000 টাকা কর দিতে হবে, স্বাভাবিক বিষয়। এটা হচ্ছে আপনার এই সিটি কর্পোরেশন ব্যতীত উপজেলা এবং মফস্বল শহরগুলোতে আপনার 5% মনে 5% আপনার আরো কমও আসতে পারে, আপনার 1,000 2,000 এরকম 200 300 এরকম আসতে পারে। কিন্তু সিটি কর্পোরেশনে কিন্তু আপনার থেকে 1 লক্ষ টাকার 3.5 লক্ষ টাকার পরে যদি 10,000 টাকা ইনকাম হয়, 50,000 টাকা ইনকাম হয়, তাও আপনার থেকে 5,000 টাকা কর দিতে হবে। এবং অন্যান্য সিটি কর্পোরেশন লেখার জন্য 4,000 টাকা। এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা অবস্থিত করদাতাদের ক্ষেত্রে অবশ্যই 3.5 লক্ষ টাকার পরের প্রতি 1 লক্ষ টাকার জন্য 5,000 টাকা কত অবশ্যই দিতে হবে। সেটা যদি 50,000 হয় 5,000 দিতে হবে, 10,000 হলে 5,000 দিতে হবে, 1 লাখ হলে 5,000 দিবেন, ন্যূনতম 5,000 টাকা দিতে হবে। এবং অন্যান্য সিটি কর্পোরেশনে 4,000 টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য অবস্থিত করদাতা 3,000 টাকা। মানে আমরা সাধারণ যারা লোকালি উপজেলা লেভেল আছে আমাদের থেকে অবশ্যই 3.5 লক্ষ টাকার প্রতি বছরের জন্য 3,000 টাকা করে কর দিতে হবে। তা আপনারা দেখলেন কর হারটা, দেখলেন করের চার্টটা, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর না তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কর পরিপত্র 24-25 সার্চ দিলে আপনারা এই পরিপত্রটা ডাউনলোড করে নিতে পারবেন। এখন যাক, আমি আপনাদেরকে বলছিলাম আমি এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। আমার মূল আলোচনা হচ্ছে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের আবারও আরেকটু বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি রিটার্নে ক্লিক করলাম, এখন পেজটা ওপেন হবে। এখন আপনাদের যারা এখনো টিন করেননি, আপনাদের প্রথমে ইটিনে যেতে হবে, ইটিনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমি ইটিনে যাচ্ছি, আমার এখানে রেজিস্ট্রেশন আছে, এই দেখুন এই রেজিস্টার। আপনারা রেজিস্টার লগ ইনে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনাদের রেজিস্ট্রেশন করতে এই ইউজার আইডি এটা আপনাদের মতো করে আপনারা দিতে পারবেন। আপনার নাম দিয়ে একটা সংখ্যা দিয়ে @ # এরকম পাসওয়ার্ড আপনার মন মতো করে, রিটার পাসওয়ার্ডটা সেম।
আপনি একটা কোয়েশ্চেন দিবেন, কোনো সময় যদি আপনার পাসওয়ার্ড হেরে যায়, আপনি এই কোয়েশ্চেনটা মনে থাকলে আপনি রিসেট পাসওয়ার্ড করতে পারবেন। তো আপনি যে দেশে আছেন সে দেশে আমি আপনার একটা নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনি টিনটা রেজিস্ট্রেশন করে নেবেন। টিন রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইনে ক্লিক করে আপনি টিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এই লগ ইনে ক্লিক করে। দেখেন আমার এখানে আমার টিন সার্টিফিকেট আছে। দেখুন এইটা হচ্ছে আমার টিন আইডি। এই দেখুন টিন অ্যাপ্লিকেশন, এই দেখুন না, এখানে আছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রেজিস্টার রেজিস্ট্রেশন। এখানে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, সেজন্য আমি অলরেডি ইতিমধ্যে রেজিস্ট্রেশন আছে, সেজন্য আমি এখানে ব্যাগে দিয়ে দিচ্ছি। আমি লগ আউট করে দিচ্ছি। তা আপনারা এখানে গিয়ে টিন সার্টিফিকেট আপনি দেখতে পারবেন। লগ ইন করার পর টিন অ্যাপ্লিকেশন মানে আপনার টিন সার্টিফিকেটটা জন্য আবেদন করবেন, ওটা সাথে সাথে হয়ে যায়। ফাইল ট্রান্সফার চেঞ্জ কন্ট্রাক্ট ভিউ টিন সার্টিফিকেট, এই আমার সার্টিফিকেটটা দেখেন, এই টিন সার্টিফিকেট এটা আমার, আমি ব্যাগ দিলাম। এখন চেঞ্জ স্ট্যাটাস এডিট করে আমি ব্যাগে দিয়ে চলে যাচ্ছি। আমি লগ আউট করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই দেখুন বন্ধুরা, ব্যাগে যাচ্ছে। এখন এই রিটার্ন আপনারা পূর্ববর্তী সময়ে যদি ম্যানুয়ালি টিন সার্টিফিকেট করে যদি ম্যানুয়ালি অফিসে গিয়ে যার যার কর অফিসে গিয়ে কর দিয়ে থাকেন, সেটা এখানে দেখতে পারবেন ভেরিফাই করে। তা আপনারা জাস্ট এখানে প্রয়োজন হয় আপনার টিন নাম্বারটা, আমার এখানে টিন নাম্বার আছে আপনার, এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা, এই অ্যাসেসমেন্ট ইয়ার খরবর্ষ যেটা, তো মনে করেন আমার ওই 22-23 কর বর্ষ ছিল 23-24 অ্যাসেসমেন্টের এটার। আর ক্যাপচাটা দিলে আপনার এখানে ভেরিফাইটা শো করবে, অলরেডি এখানে লেখা আসবে আপনি ইউ হ্যাভ অলরেডি ফাইল ফাইল আয়কর রিটার্ন ফাইল, এরকম একটা মেসেজ আসবে। তার মানে বুঝুন যে আমার বিগত সময়ের করগুলো অফিসে ফাইল করে রাখছে ওরা, মানে জমা হয়েছে অফিসে। এখন দেখুন আমাদের মূল কাজ হচ্ছে ই রিটার্নে। আপনারা যখন ই রিটার্নে যাবেন, তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দুইটা লেখা আসবে, আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তো আপনারা টিন করা মানে আপনি ই রিটার্নে যেতে পারবেন। আপনার থেকে টিন করার পর ই রিটার্নে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আপনার থেকে আমি কী করবেন, আই এম নট ইয়েট রেজিস্টারে গিয়ে সেম আপনি মোবাইল নাম্বার অথবা আপনার মেইল আইডি দিয়ে আপনি রিটার্নে রেজিস্ট্রেশন করে নেবেন। রিটার্নে রেজিস্টার করার পর আপনি আপনার আইডিতে আপনার এই রিটার্নে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। আই এম অলরেডি রেজিস্টার্ড। দেখুন টি এম বি ডি এফ, লগ ইন করতেছি। পেজটা ওপেন হয়েছে, দেখছেন আমার আইডিটা। তো আমি তো অলরেডি সাবমিট করে ফেলছি ট্যাক্স রেকর্ড। আমি যে সাবমিট করছি ট্যাক্স রেকর্ডে ক্লিক করব। দেখুন রিটার্ন, এই আমি যে রিটার্ন সাবমিট করছি এই রিটার্ন দেখছেন, আমি অনলাইনে রিটার্নটা শো করছে, এখানে পুরোটা এখানে শো করতেছে, পুরোটাই শো করতেছে। এই রেগুলার রিটার্নে আপনারা যারা এখনো, তো ইউ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন ইন অনলাইন। আমি যেহেতু সাবমিট করে দিছি, তা আপনাদের দেখানোর জন্য তা আমি আমার একটা পুরোনো ভিডিওতে যাচ্ছি। বিগত সময়ে পুরোনো ভিডিওতে গিয়ে আপনাদেরকে বিষয়টি দেখুন। হ্যালো, হ্যালো গাইস, আমি পুরোনো ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এই দেখুন, এই দেখেন, এটা সিলেক্ট করবেন। এখানে অপশন আরো আছে, আপনি যখন পেজটা লগ ইন করবেন, আমি প্রথমে যাচ্ছি,
আপনি পেজটা যখন লগ ইন করবেন আপনার পেজটা প্রথমে ওপেন হবে। এখানে প্রথমে আসবে রিটার্ন স্কিম, আপনি সেলফে থাকবে অ্যাসেসমেন্টের 24-25 তারিখটা ওখানে দেওয়া থাকবে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন, আপনি দেবেন ইয়েস। আপনার থেকে কোনো ট্যাক্সেবল, হ্যাঁ ইয়েস, আপনার ট্যাক্সেবল ইনকাম যদি এবছর নাও হয় তবু আপনার থেকে ইয়েস দিতে হবে, যেহেতু আপনি কর এই বছর না দিলে আগামী বছর তো দিবেন। তারপর এখানে লিখবেন তো তারপর লিখবেন এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড, কোনো আয় আপনার কিছু বাদ গিয়েছে কিনা, না আপনি দিবেন নো। তো রেসিডেন্ট স্ট্যাটাস, আপনারা যারা আমরা বাংলাদেশের নাগরিক আমরা সবাই রেসিডেন্স দিব, আর যারা বাইরের নাগরিক বিদেশি ওরা নন রেসিডেন্স দিবে। এখন আপনার আপনার হচ্ছে হেডস অফ ইনকাম, আপনার ইনকামের সোর্সগুলো সিলেক্ট করতে হবে। আপনি যদি চাকরিজীবী হন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আর চাকরিজীবীরা আদার্স ইনকামও থাকতে পারে। আপনার যে যে উৎস থেকে ইনকাম আসে, আপনার যেটা আপনি যে ক্রাইটেরিয়া থাকে আপনি সেটা সিলেক্ট করবেন। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি হয় আপনি ইনকাম ফ্রম রেন্ট, আপনার ভাড়া থেকে আয় আসলে, ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষি থেকে আয় আসলে, ইনকাম ফ্রম বিজনেস ব্যবসা থেকে আসলে, মূলধন থেকে আসলে ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট মানে অর্থনৈতিক সম্পদ যেমন ডিপিএস, সঞ্চয়পত্র, ডিবেঞ্চার, শেয়ার, এগুলো হচ্ছে আপনার ফিনান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্যান্য উৎস থেকে আসলে। আর এখানে অপশন আছে অ্যাজ পার, তা আমি সেভ এন্ড কন্টিনিউতে যাব। তো সেভ এন্ড কন্টিনিউ, এখানে আমরা তো কিছুই করতে হবে না। তো এরপর পেজে চলে যাব, এখানে লেখাই আছে দেখেন। তো যাক, এখন ক্লেম ট্যাক্স রিবেট ফর, এরপর হচ্ছে আপনি লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম, আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনটা সিলেক্ট করবেন, মানে যে লোকেশনে চাকরি করেন সেটা সিলেক্ট করার পর ক্লেম ট্যাক্সেবল রিবেট, ক্লেম ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর আপনি কোনো রিবেট পাবেন কিনা ইয়েস দিবেন। তারপর লিখবেন যে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর কিনা আপনি নো দিবেন, যদি হয়ে থাকেন ইয়েস দিবেন। তো আইটি টাইন বি রিকোয়ারমেন্টস গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, আপনার মোট সম্পত্তি যদি 50 লাখ কর অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে আপনার ইয়েস দিতে হবে, আর না তো নো দিলে হবে। তা আপনার যদি নিজস্ব কোনো কার থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। ওন ওন অফশোর প্রপার্টি নো। হ্যাভ হাজ প্রপার্টি ইন সিটি কর্পোরেশন নো। ইনভেস্টমেন্ট ক্লেম, এখানে আপনাদের দেখেন আপনারা যদি ইনকাম থেকে চাকরি থেকে ইনকাম করেন, আপনারা অফিস থেকে আপনার স্পেসিফিক এই অফিস থেকে এটা নেবেন, স্যালারি স্টেটমেন্টটা নিয়ে এগুলো সবগুলো ইনপুট করবেন। ইনপুট করার পর আপনারা এখানে রিবেট, এখানে হচ্ছে রিবেট আপনার ওই আপনার জিপিএফ এ কর্তন, তারপর ওই ব্যাংক থেকে ব্যাংকে মনে করেন আপনার মোট জমা আছে, জমার উপর একটা বেনিফিট দিচ্ছে, বেনিফিটের উপর একটা সোর্স ট্যাক্স উৎস কর কর্তন করে, সেটা যদি কেটে থাকে আপনি তাও এখান থেকে রিবেট পাবেন। তা সরকারে যদি সরকার অন্য আমরা যেখানে যেখানে বিনিয়োগ আছে সেখানে প্রত্যেক জায়গায় আপনার একটা সোর্স ট্যাক্স কর্তন করে, সেটার একটা প্রত্যয়নপত্র নিয়ে আপনি এখানে হিসাবটা দিলে আপনি কিন্তু রিবেট পাবেন। তারপর হচ্ছে এক্সপেন্ডিচার, আপনার ওই এক্সপেন্ডিচারটা হচ্ছে আপনি, তো এটা আমি এক্সপেন্ডিচার এখন যাব না, আমি জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আপনি ইনভেস্ট কোথায় করেন, যদি লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করে থাকেন, ডিপোজিট পেনশন স্কিমে বিনিয়োগ করে থাকেন, অ্যাপ্রুভাল সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, মানে আপনি 24-25 23-24 অর্থ বছরে আপনি কোথায় কোথায় বিনিয়োগ করছেন সেটা, আপনি যেখানে যেখানে বিনিয়োগ করছেন সেটার উপর যদি বিনিয়োগ থাকে আর কি, নতুন কোনো বিনিয়োগ, নতুন কোনো রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ বেনেভোলেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, যেমন আমরা কল্যাণ তহবিল 1800 টাকা দিছি। তারপর এগুলো হচ্ছে আপনি যে এগুলো হচ্ছে আপনি রিবেট পাবেন, এগুলো হচ্ছে আপনি রিবেটের মধ্যে
এরপরে হচ্ছে এক্সপেন্ডিচারে যাব। আপনারা এক্সপেন্ডিচারটা চাইলে মোট ফিগারটা বসাতে পারবেন, নয়তো এখানে আপনারা এখানে হেডিং গুলো দেওয়া আছে, সেই হিসেবে আপনাদের প্রত্যেক খাতের খরচের বিবরণটা আলাদা আলাদা লিখে টোটাল এগ্রিগেটটা করে দিতে পারবেন। এরপর হচ্ছে অ্যাসেটস এন্ড লাইবিলিটি। আপনার অ্যাসেটস এন্ড লাইবিলিটি, ওই আপনার অ্যাসেট দুই ধরনের, নন এগ্রিকালচার প্রপার্টি, নন এগ্রিকালচার প্রপার্টি, তারপর হচ্ছে এগ্রিকালচার প্রপার্টি। নন এগ্রিকালচার প্রপার্টি আপনার বাড়ি ভিটা ব্যতীত কৃষি, পুকুর, জাহাজ, যে সম্পত্তিগুলো আছে এগুলো হচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি, বাড়ি ভিটা। তো এখানে আপনারা যেভাবে পান, পৈতৃক সূত্রে হলে পৈতৃক সূত্রে, ক্রয় সূত্রে হলে ক্রয় সূত্রে, গিফট হলে গিফট, এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আমরা প্রত্যেক সূত্রে দিছি। আর এটা হচ্ছে আপনারা দলিল.com-এ গিয়ে সর্বনিম্ন ওই 23-24-এ আপনারা যে অর্থ বছরে কর দিচ্ছেন সেই অর্থ বছরে আপনার জায়গার মূল্যটা কত, সর্বনিম্ন যেটা মৌজা রেট বলি আমরা, ওই রেটটা এখানে বসাবেন। আর বছর শেষের রেটটা এখানে দিয়ে দেবেন। এটা যে সেম হবে তাও নেই, বছর শেষে দাম বাড়তে পারো কমতে পারে, আপনারা সেটা এখানে দেখাতে পারবেন। যাক, বাড়তে পারে কমতে পারবে। তারপর হচ্ছে কি এগ্রিকালচার প্রপার্টি, তাও সেম, পৈতৃক সূত্রে বুঝবে, গিফট হলে গিফট আর ক্রয় হলে ক্রয়, সেটা দেখাবেন। আপনার একুজিশন, আপনি জায়গার পরিমাণটা যদি শতক হয় ডেসিমেল দিবেন, স্কোয়ার ফিট হলে স্কোয়ার ফিট সিলেক্ট করবেন এইভাবে। তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল অ্যাসেট, আপনার শেয়ার, ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, ডিপিএস, লোন। তো এখানে দেখেন আমরা প্রভিডেন্ট ফান্ড দেখাইছি, অন্যগুলো আমি দেখেন, আপনাদের যদি থেকে থাকে ফিনান্সিয়াল অ্যাসেট সেগুলো দেখাবেন। তারপর গোল্ড, ডায়মন্ড, এগুলো দেখাবেন। তারপর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের থেকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে ওই এগুলো যদি আপনাদের আয় ব্যয় সামঞ্জস্য না থাকে, এই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিতে যদি আপনার সম্পদ বেড়ে যায়, লাইবিলিটিস কমে যায়, তাহলে আপনাদের থেকে এটা না, লাইবিলিটিস বেড়ে গেলে আপনার মাইনাস দেখাবে, সম্পদ বেড়ে গেলে প্লাস দেখাবে। তা আপনাদের থেকে এটা কিন্তু জিরোই দেখাতে হবে, ডিফারেন্সটা অ্যাকুরেট দেখাতে হবে। তো ডিফারেন্সটা অ্যাকুরেট দেখাবেন। তা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এখনো আয়কর রিটার্ন সাবমিট করেন তারা অতি সত্বর আয়কর রিটার্ন সাবমিট করুন। সাবমিট করার পর আপনারা আয়কর রিটার্ন জমা দেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।